সকলকে সাদর আমন্ত্রণ জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক, নেক্সট ডিকেডের জন্য আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু ডিফেন্স সেক্টর একটি এমন সেক্টর যেখানে আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু এই ইনভেস্টমেন্টটা কিন্তু ইনফ্লেশন প্রুফ বা কোনো গ্লোবাল যে ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকায় ট্যারিফ ট্যান্ট্রাম ক্রিয়েট করছে সেটা থেকেও আপনি আপনার পোর্টফোলিওকে হেজ করতে পারবেন। এবং এই ডিফেন্স সেক্টর কিন্তু আগামী দশকের জন্য একটি বিগ ইনভেস্টমেন্ট হতে চলেছে। বন্ধুরা, আপনারা কি জানেন যে ভারত সরকার নেক্সট ডিকেডের মধ্যেই $100 বিলিয়ন ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরে ইনভেস্ট করতে চলেছে। আর ভারত সরকার মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত এই ধরনের স্কিম, আবার কিছু পিএলআই স্কিমের মাধ্যমেও এই ডিফেন্স সেক্টরকে বুস্ট করার চেষ্টা করছে। ডিফেন্স সেক্টরের মধ্যে ভারত যাতে ইম্পোর্ট কম করে এবং ডিফেন্সের বিভিন্ন ইকুইপমেন্ট, প্রোডাক্ট, সার্ভিস যেন ইন্ডিয়ার মধ্যেই আভ্যন্তরীণ বিভিন্ন কোম্পানি, সেটা পিএসইউ হতে পারে বা প্রাইভেট সেক্টর কোম্পানির মাধ্যমে সেই প্রোডাক্টগুলি তৈরি হোক। এর ফলে কি হবে যে বিভিন্ন প্রোডাক্টগুলি ইম্পোর্ট সাবস্টিটিউট হতে পারে। এই ধরনের ইকুইপমেন্ট বা ডিফেন্সের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং যদি বাড়তে থাকে তাহলে কিন্তু একটা এক্সপোর্ট অপরচুনিটিও ভারতের সামনে এসে যাবে। সেক্ষেত্রে কিন্তু ভারতের যে ডিফেন্স সেক্টরে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ইকুইপমেন্ট, বিভিন্ন ওয়েপন সিস্টেম যেগুলি ভারত ইম্পোর্ট করে ডেভেলপড ইকোনমি থেকে, তাদের উপর ডিপেন্ডেন্সিও কমবে। এবং ভারতের যদি নিজস্ব প্রোডাক্টে পেটেন্ট থাকে তাহলে কিন্তু সেটি এই ডিফেন্স সেক্টরের সেফটি বা সিকিউরিটি আসপেক্টকেও অনেক বেশি মজবুত করে তুলবে। 25-এর বাজেটে তারা $6.5 বিলিয়ন অলরেডি অ্যালোকেট করে দিয়েছে। আর এই অ্যালোকেশন দিনের পর দিন কিন্তু বাড়ছে। প্রতি বছরই আমরা দেখছি যে ডিফেন্স সেক্টরের অ্যালোকেশন বাজেটে বেড়ে চলেছে। কারণ বন্ধুরা, এবার বলি এই ডিফেন্স সেক্টরে ইনভেস্টমেন্ট কেন করা দরকার সবারই। কারণ বন্ধুরা, ভারত যদি নিজের দেশেই এই ধরনের প্রোডাক্ট, যেমন ধরুন আপনি কোনো এয়ারক্রাফট হোক বা কোনো জেট প্লেন হোক, বা যদি ভারত যে ডিফেন্সের ক্ষেত্রে যে ডিফেন্সের যে ভেহিকেলগুলো লাগে সেই ভেহিকেলগুলি যদি ভারতেই ম্যানুফ্যাকচারিং হয়, বা ওয়েপন সিস্টেম বা যেটা বা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, এই ধরনের যে প্রযুক্তিগত প্রোডাক্টগুলি আছে সেগুলি যদি ভারত সরকার নিজের দেশেই বানাতে সক্ষম হয়ে যায়, এই প্রোডাক্টগুলি তাহলে ইম্পোর্ট সাবস্টিটিউটের কাজ করবে। এবং সেক্ষেত্রে কিন্তু ভারতের অনেক যে রিজার্ভ এই প্রোডাক্টগুলি ইম্পোর্ট করতে চলে যায় সেগুলি অনেক সাশ্রয় করা যাবে। যে ভারতীয় কোম্পানিগুলি আগামী দিনে আরও এগিয়ে আসুক, বিভিন্ন স্টার্ট আপ তৈরি হোক এবং এই সেক্টরে অনেক বেশি ইনভেস্টমেন্ট হোক, যাতে ভারত স্বনির্ভরশীল হয়ে পড়ে ডিফেন্স সেক্টর। দ্বিতীয় কারণ হচ্ছে, ভারতে এই ডিফেন্স সেক্টরের গ্রোথের জন্য কিন্তু অনেক এক্সপোর্ট অপরচুনিটি ভারতের সামনে চলে এসেছে। বিভিন্ন ডেভেলপিং ইকোনমি, কিছু এশিয়ান কান্ট্রি এবং কিছু আফ্রিকান কান্ট্রি ভারতকে অনেক অর্ডার দিচ্ছে এবং সেই অর্ডারগুলি ভারতের বিভিন্ন কোম্পানি, সেটি পিএসইউ কোম্পানিও আছে, আবার কিছু প্রাইভেট কোম্পানিও আছে, তারা কিন্তু এই অর্ডারগুলি এক্সিকিউট করে ভারত থেকে এক্সপোর্ট করছে। এক্ষেত্রে বলি 2017 সালে 1500 কোটি টাকা মাত্র এক্সপোর্ট হতো ভারত থেকে ডিফেন্সের প্রোডাক্ট, যেটি 2024 সালে 16,000 কোটি ছাপিয়ে চলে গেছে এবং 2025 সালে এই ফিগারটি 21,000 কোটি পেরিয়ে গেছে। ভারত সরকার একটি অ্যাগ্রেসিভ টার্গেট নিয়েছে। ভারত সরকার FY29 এর আগেই তারা ভাবছে যে 3 লাখ করোড়ের প্রোডাকশন ভারতেই হবে এই ডিফেন্স সেক্টরের প্রোডাক্টগুলি। এবং ভারতের মধ্যেই অনেক কোম্পানি আগামী দিনে আরও অনেক বড় স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে এবং কিছু কোম্পানি মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপেও আসতে চলেছে। তৃতীয় কারণ হচ্ছে, ভারতের ইন্টারনাল বা এক্সটার্নাল সেফটি সিকিউরিটির জন্য কিন্তু ভারতের এই ডিফেন্স সেক্টরের ইকুইপমেন্ট বা প্রোডাক্টগুলি যে ধরনের টেকনোলজি ইউজ করে সেগুলি যেন ভারতের মধ্যেই, মানে ভারতের কোনো কোম্পানির নিজস্ব পেটেন্ট থাকে, তাহলে কিন্তু অনেকটাই সেফটি সিকিউরিটি আসপেক্ট মেনটেন করতে পারবে। বিভিন্ন দেশ যেমন চায়না বা আমেরিকার উপর বা রাশিয়ার উপর ভারত যদি ডিপেন্ডেন্ট থাকে, প্রোডাক্টগুলির প্রযুক্তিগত বিদ্যা যদি তাদের থেকে ধার নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সেফটি সিকিউরিটি আসপেক্ট আমাদের সামনে চলে আসে। দেশের সামনে কিন্তু অনেক বেশি রিস্ক তখন কাজ করে। যদি মনে করুন ভারতের কোনো সময় এমন সিচুয়েশন হলো যে আমেরিকা বা রাশিয়ার এগেনস্টে ভারত চলে গেল, সেক্ষেত্রে কিন্তু তারা টেকনোলজি যে শেয়ার করছিল সেটি কিন্তু তারা শেয়ারিং বন্ধ করে দেবে। সেক্ষেত্রে কিন্তু সরকার কিন্তু অনেকটা পিছিয়ে যাবে দেশের আভ্যন্তরীণ বা এক্সটার্নাল প্রোটেকশনের ব্যাপারে। বন্ধুরা, তবে এই ডিফেন্স সেক্টরে ইনভেস্টমেন্টের আগে আপনাদের মাথায় রাখতে হবে, এই ডিফেন্স সেক্টর কিন্তু খুবই ভোলাটাইল এবং অনেক কিছু এক্সটার্নাল ফ্যাক্টর বা ইন্টারনাল ইকোনমিক কন্ডিশন কিন্তু এই ডিফেন্স সেক্টরকে অনেক বেশি ইম্প্যাক্ট করে। এবং যেহেতু এটা গভর্নমেন্ট পুশ করছে এবং গভর্নমেন্টের হিউজ অর্ডারের বেসিসেই এই ডিফেন্স সেক্টর অনেক বেশি গ্রো করছে, তাই গভর্নমেন্টের অর্ডার যদি হঠাৎ করে কমিয়ে দেয় বা গভর্নমেন্ট চাইছে যে আরও বেশি পরিমাণে তারা প্রোডাক্ট সার্ভিস বিদেশ থেকেই আমদানি করবে, তখন কিন্তু এই ডিফেন্স সেক্টরের গ্রোথ অনেকটা কমে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপিটালকে ডিপ্লয় করার আগে এই বিষয়গুলি মাথায় রাখুন। বন্ধুরা, নেক্সট পয়েন্টে বলি,
অনেক স্টার্ট আপ কোম্পানি বা অনেক প্রাইভেট কোম্পানি এই ডিফেন্স সেক্টরে তারা এন্ট্রি নিচ্ছে, এবং যেহেতু এখানে একটা হিউজ অপরচুনিটি তাদের সামনে এসে গেছে, তাই তারা ভাবছে এই ডিফেন্স সেক্টরের প্রোডাক্ট বা সার্ভিস তারা যদি প্রোভাইড করে, তাদের কোম্পানির গ্রোথও ফিউচারে অনেক বেশি বাড়তে পারে। বন্ধুরা, এবার বলি কিছু টেকনোলজি। আমরা রাশিয়ায় ইউক্রেনের যুদ্ধে দেখেছি যে ড্রোনের ইউসেজ অনেক বেড়ে গেছে। এখন কিন্তু বন্ধুরা যে ওয়ারফেয়ার হচ্ছে সেটা কিন্তু আনম্যান্ড ওয়ারফেয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু সফট স্কিল খুবই দরকার হয়ে পড়ে। সেই সফট স্কিল ডেভেলপ করার জন্য বিভিন্ন টেকনোলজির প্রয়োজন হয়ে পড়ে। সেই টেকনোলজি কিন্তু ভারতের নিজস্ব আভ্যন্তরীণ কিছু কোম্পানি যদি ডেভেলপ করে, সেটি কিন্তু দেশের ভবিষ্যতের জন্য খুবই ভালো হয়। বন্ধুরা, এবার আমরা কিছু ইন্ডিয়ান গভর্নমেন্টের পিএসইউ কোম্পানির কথা আলোচনা করি। এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য কিছু কোম্পানি আছে, যেমন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ভারত ডাইনামিক্স লিমিটেড, বা আমরা যদি বলি মাঝগাঁও ডক, বা গার্ডেন রিচ শিপইয়ার্ড, কোচিন শিপইয়ার্ড, বা মিশ্র ধাতু নিগম, বিইএমএল, এই ধরনের পিএসইউ কিছু কোম্পানি আছে যারা কিন্তু এই ডিফেন্স ইকুইপমেন্ট বিভিন্ন প্রোডাক্ট তারা সার্ভিস দিয়ে থাকে। আর কিছু প্রাইভেট সেক্টরের কোম্পানির ক্ষেত্রে বলি, এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য কোম্পানি সোলার ইন্ডাস্ট্রি, যারা কিন্তু এই আগ্নেয়াস্ত্র আর বিভিন্ন গোলা বারুদ এই ধরনের কেমিক্যাল প্রোডাক্টগুলি তারা সাপ্লাই দিয়ে থাকে, এবং তারা কিন্তু ধীরে ধীরে ড্রোন টেকনোলজিতেও এন্ট্রি নিচ্ছে, এবং তারা কিন্তু কোল ইন্ডিয়াতেও এই এক্সপ্লোসিভ সাপ্লাই দিয়ে থাকে। তাই সোলার ইন্ডাস্ট্রি প্রাইভেট সেক্টরে একটি দিগ্গজ কোম্পানি। এছাড়া আরো কিছু কোম্পানি আছে, যেমন ডিসিএক্স সিস্টেম বা অ্যাপোলো মাইক্রো সিস্টেম, আইডিয়া ফোর্স টেকনোলজি, এই ধরনের কিছু স্মল কোম্পানিও আছে যারা কিন্তু ডিফেন্স সেক্টরের অনেক প্রোডাক্ট ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিয়ে থাকে। এছাড়া ইন্ডিয়ান কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, যেমন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা গ্রুপ, এছাড়া আছে এল&টি। এই বিগ কর্পোরেট হাউসগুলো কিন্তু তারা ডিফেন্স সেক্টরে এন্ট্রি নিচ্ছে, তারা অনেক ডিফেন্স ইকুইপমেন্ট এবং প্রোডাক্ট তারা ডেভেলপ করছে। এবার বন্ধুরা, কয়েকটি উল্লেখযোগ্য ডিফেন্স কোম্পানি এবং তাদের প্রোডাক্টের বিষয়ে আলোচনা করি। প্রথমে বলবো ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। বন্ধুরা, এই বিইএল একটি নবরত্ন কোম্পানি। এরা কিন্তু ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স, এই তিনটি ডিফেন্স ক্যাডারকেই কিন্তু এরা প্রোডাক্ট এবং সার্ভিস দিয়ে থাকে। এরা কিন্তু বিভিন্ন র্যাডার সিস্টেম বা বিভিন্ন অ্যাভিওনিক্স এর প্রোডাক্ট, ডিফেন্সের ক্ষেত্রে যে কমিউনিকেশন সার্ভিস আছে, এছাড়াও এরা কিন্তু বিভিন্ন অ্যাডভান্স টেকনোলজিতে যারা কাজ করে। এরা ডিফেন্সের প্রোডাক্টের সাথে সাথে নন ডিফেন্স প্রোডাক্টও অনেক ডেভেলপ করে, এবং এরা অনেক প্রোডাক্টই ফরেনে এক্সপোর্ট করে। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এটি একটি নবরত্ন পিএসইউ কোম্পানি, এবং এই কোম্পানির কিছু মোট আছে, কারণ এই কোম্পানিটি ভারত সরকারের একটি এমন কোম্পানি যারা শুধুমাত্র ইন্ডিয়ান এয়ারফোর্স বা ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ান আর্মির জন্য এরা এয়ারক্রাফট বা হেলিকপ্টার বানিয়ে থাকে। বন্ধুরা, এই হ্যাল কিন্তু ম্যানুফ্যাকচারিং সার্ভিসও করে। তারা কিন্তু হেলিকপ্টারের বিভিন্ন ইকুইপমেন্ট বা বিভিন্ন পার্টস, এছাড়া এয়ারক্রাফটের ইঞ্জিন এরা ম্যানুফ্যাকচারিং করে, এরা নিজেরাই ডিজাইন করে এবং সেই ডিজাইনটাকে ডেভেলপ করে। এছাড়াও এদের কিছু সার্ভিসেস আছে, যেমন এরা রিপেয়ার করে, ওভারহলিং করে, মডিফিকেশন করে। তাহলে এই এয়ারক্রাফট এবং হেলিকপ্টার, এই দুটি সেক্টরে কিন্তু এই হিন্দুস্তান এরোনটিক্স মনোপলি স্ট্যাটাস এনজয় করছে, এবং ভারতবর্ষে কিন্তু এই সময় তেমন কোনো প্রাইভেট সেক্টরের কোম্পানি বা আদার কোনো পিএসইউ নেই যারা এই দুটি সেক্টরে কাজ করছে। আর যেহেতু ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্ট্রি থেকে হিউজ পরিমাণের অর্ডার, প্রায় কয়েক লক্ষ কোটি টাকার অর্ডার এদের কাছে কয়েক বছরের জন্য পেন্ডিং আছে, তাই এর রেভিনিউ এবং প্রফিট ভিজিবিলিটি কিন্তু খুবই ক্লিয়ার, এবং আগামী দিনে কিন্তু এই হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড কিন্তু আরও ওয়েলথ ক্রিয়েট করতে পারে। আর এক্ষেত্রে বলে রাখি, লাস্ট 4 to 5 ইয়ার্সে এই হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ভালো প্রফিট জেনারেট করেছে। এদের বিজনেসের রেভিনিউ এবং প্রফিট কনসিস্টেন্টলি গ্রো করছে। তারা তাদের ডেট লেভেল একদম নিয়ার টু জিরো করে দিয়েছে, এবং কোম্পানির ম্যানেজমেন্ট হচ্ছে যেহেতু ভারত সরকার, তাই এক্ষেত্রে ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্টের এক্সিকিউশন কিন্তু খুবই ভালো, এবং এটা কন্টিনিউয়াসলি প্রতি বছরই কিন্তু ডিভিডেন্ড পে আউট করে। ডিভিডেন্ড পে আউট রেশিও কিন্তু এরা ধীরে ধীরে ইনক্রিজ করছে। বন্ধুরা, এরপরে আরেকটি পিএসইউ কোম্পানি আছে ভারত ডাইনামিক্স লিমিটেড। এরা কিন্তু খুব স্পেশালাইজড এবং ইউনিক প্রোডাক্ট এরা বানায়। এরা গাইডেড মিসাইল বানায়, এবং এই গাইডেড মিসাইল রিলেটেড আদার যে প্রোডাক্ট বা সার্ভিস এই কোম্পানিতে দিয়ে থাকে। এই ভারত ডাইনামিক্স লিমিটেড কিন্তু বিভিন্ন আগ্নেয়াস্ত্র বানায়, এবং এরা ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরের যে ক্যাডারগুলি আছে, সেটা ইন্ডিয়ান এয়ারফোর্স বা ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ান আর্মিকে এরা সাপ্লাই দিয়ে থাকে। এই কোম্পানিরও কিন্তু খুব ভালো মোড আছে, কারণ এই ধরনের আগ্নেয়াস্ত্র কিন্তু ভারত সরকার অন্য কোনো কোম্পানিকে লাইসেন্স দেয়নি যে তারা ডেভেলপ করবে। বন্ধুরা, এর পরে একটি পিএসইউ কোম্পানি আছে বিইএমএল। এই বিইএমএল কিন্তু খুবই একটি ডাইভার্সিফাইড কোম্পানি। এরা ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশনের জন্য
বা মাইনিং এর জন্য বিভিন্ন রকমের ইকুইপমেন্ট বানায় আর আদার প্রোডাক্টও ডেভেলপ করে। এছাড়া কিন্তু এরা ইন্ডিয়ান রেলওয়ে এবং ইন্ডিয়ান মেট্রো রেলওয়ের জন্য স্পেশালাইজড কোচ ম্যানুফ্যাকচারিং করে। এরা কিন্তু ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরের জন্য অনেক ভেহিকেল বানায় এবং আদার্স অনেক প্রোডাক্ট ডেভেলপ করে। তাই এই বিইএমএল কিন্তু খুবই একটি ইন্টারেস্টিং প্লে, কারণ এরা শুধুমাত্র ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরকেই ক্যাটার করে না, এরা আদার সেক্টর, সেটা ইনফ্রাস্ট্রাকচার, মাইনিং, ইন্ডিয়ান রেলওয়েজেও অনেক প্রোডাক্ট এবং সার্ভিস দিয়ে থাকে। বন্ধুরা, এছাড়া কিছু পিএসইউ কোম্পানি আছে যারা কিন্তু শিপ বিল্ডিং এর ক্ষেত্রে মাস্টারি করে নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাঝগাঁও ডক শিপ বিল্ডার, এছাড়া কোচিন শিপইয়ার্ড এবং গার্ডেনডি শিপইয়ার্ড। এই তিনটি শিপ বিল্ডিং কোম্পানির কিন্তু কিছু স্পেশালাইজ স্কিল আছে। মাঝগাঁও ডক শিপ বিল্ডার কিন্তু একটি নবরত্ন কোম্পানি। আর এই মাঝগাঁও ডক শিপ বিল্ডারের কি স্পেশালাইজ স্কিল আছে? এরা সাবমেরিন বানায়, এরা ইন্ডিয়ান নেভির জন্য বিভিন্ন ভেসেল বানায়, এরা ওয়ারশিপ বানায়। বন্ধুরা, এছাড়া আদার্স যে দুটি কোম্পানি আছে, কোচিন শিপইয়ার্ড এবং গার্ডেনডি শিপইয়ার্ড, এরা কিন্তু বিভিন্ন রকমের শিপ বিল্ডিং এর বিভিন্ন প্রোডাক্ট এবং কমপ্লিট ভেসেল ম্যানুফ্যাকচারিং করে এবং এগুলি এক্সপোর্ট করে। এরা ইন্ডিয়ান নেভির জন্য অনেক শিপ বানিয়ে থাকে এবং এই কোম্পানিগুলি, এই মাঝগাঁও ডক, কোচিন শিপইয়ার্ড এবং গার্ডেনডি শিপইয়ার্ড, এরা প্রত্যেকেই কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য প্রোডাক্ট বানায় এবং অনেক প্রোডাক্টই এরা এক্সপোর্ট করে। ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্ট্রি থেকে হিউজ পরিমাণে অর্ডার পেয়েছে, তাই এদেরও প্রফিট এবং রেভিনিউ ভিজিবিলিটি কিন্তু খুবই ক্লিয়ার। তাই আগামী দিনেও কিন্তু এরা অনেক ভালো পারফর্ম করবে। আর এক্ষেত্রে বলে রাখি, লাস্ট 3 to 4 ইয়ার্সে এই শিপ বিল্ডিং কোম্পানিগুলি কিন্তু ভালো ওয়েলথ ক্রিয়েট করেছে ইনভেস্টারদের। এবার কিছু প্রাইভেট কোম্পানি নিয়ে আলোচনা করি, যেগুলি কিন্তু ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরকে বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিস দিয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য কোম্পানিগুলি হলো সোলার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এছাড়া আছে জেন টেকনোলজিস, ডেটা প্যাটার্ন বা তানেজা এরোস্পেস, পারাস ডিফেন্স, অ্যাপোলো মাইক্রোসিস্টেম। বন্ধুরা, এই ধরনের কিছু প্রাইভেট সেক্টরের কোম্পানিও আছে যারা কিন্তু ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরের পিএসইউ কোম্পানিগুলিকে বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিস দিয়ে থাকে এবং এরা অনেক সময় ডাইরেক্টলি ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ান এয়ারফোর্স এই মিনিস্ট্রিকেও বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিস দিয়ে থাকে। বন্ধুরা, প্রাইভেট সেক্টরের প্রথম কোম্পানি হচ্ছে সোলার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই সোলার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিন্তু বিভিন্ন রকমের এক্সপ্লোসিভ বানায় এবং এরা কিন্তু ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড। তাই এদের যে এক্সপ্লোসিভগুলি বানায় তার র মেটেরিয়াল, সেটা সোডিয়াম নাইট্রেট হতে পারে বা ক্যালসিয়াম নাইট্রেট, সেগুলি কিন্তু এরা ইনহাউসই ম্যানুফ্যাকচারিং করে। এরা কিন্তু যে ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লোসিভ বানায় সেগুলি কোল ইন্ডিয়ার মতো পিএসইউ কোম্পানিকে তারা দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন রকমের মাইনিং সেক্টরে এবং আদার্স কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার সেক্টরেও কিন্তু এদের এক্সপ্লোসিভের হিউজ ডিমান্ড আছে এবং এগুলি কিন্তু এরা ইন্ডিয়াতেও ডোমেস্টিক পারপাসেও ম্যানুফ্যাকচারিং করে, আবার অনেক এক্সপ্লোসিভ এরা ফরেনে এক্সপোর্টও করে। বন্ধুরা, এই সোলার ইন্ডাস্ট্রিজ কিন্তু রিসেন্টলি ডিফেন্স সেক্টরেও এন্ট্রি নিয়েছে এবং এরা কিন্তু ডিফেন্স সেক্টরের জন্য বিভিন্ন রকমের হ্যান্ড গ্রেনেড বা ক্ষেপণাস্ত্র, এছাড়া এরা মিসাইলে যে ওয়ারহেডস লাগে সেগুলিও ম্যানুফ্যাকচারিং করছে। আবার ড্রোন টেকনোলজিতেও এরা এন্ট্রি নিয়েছে। তাই আগামী দিনে এই সোলার ইন্ডাস্ট্রিজ কিন্তু অনেক বেশি গ্রো করতে পারে এবং এরা কিন্তু নতুন নতুন সেক্টরে, নতুন নতুন ইন্ডাস্ট্রিতেও এরা এন্ট্রি নিচ্ছে এবং এরা কিন্তু ডিফেন্স সেক্টরে খুব বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে আর নতুন নতুন ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে, নতুন ফ্যাক্টরি বিল্ড করছে। তাই আগামী দিনে ডিফেন্স সেক্টরে এই সোলার ইন্ডাস্ট্রিজ কিন্তু আরো বড় হয়ে উঠতে পারে। এরপরে উল্লেখযোগ্য কোম্পানি জেন টেকনোলজি। এই জেন টেকনোলজি কি করে না, ইন্ডিয়ান আর্মিকে তারা হচ্ছে কমব্যাট ট্রেনিং এর জন্য একটি সফটওয়্যার ডেভেলপ করেছে এবং তারা সেই সফটওয়্যারের সাথে সাথে বিভিন্ন রকমের ইকুইপমেন্ট, যে ইকুইপমেন্টগুলি কাজে লাগিয়ে ইন্ডিয়ান আর্মি তাদের সোলজাররা কিন্তু এই সিমুলেটর সার্ভিস ইউজ করে ট্রেনিং করে থাকে এবং এরা কিন্তু ট্যাঙ্ক সিমুলেশনে 95% মার্কেট শেয়ার আছে। এছাড়া বন্ধুরা, এই জেন টেকনোলজি কিন্তু কাউন্টার ড্রোন টেকনোলজিতেও কাজ করছে। রিসেন্টলি আমরা দেখি ইউক্রেন রাশিয়ার ওয়ারে অনেক বেশি ইউজ হয়েছে আনম্যান্ড যে ড্রোনগুলি, এখন রিসেন্টলি বিভিন্ন ওয়ারে ইউজ হচ্ছে। আমরা রিসেন্টলি দেখেছি যে ইউক্রেন রাশিয়ার ওয়ারেও কিন্তু এই ড্রোনের অনেক ইউজ হয়েছিল, কিংবা ওসামা বিন লাদেনকে যখন পাকিস্তানে মারা হলো তখন কিন্তু ড্রোনের ইউসেজ হয়েছিল। তাই এই ড্রোনকে আইডেন্টিফাই করা এবং তাকে ডিস্ট্রয় করার জন্য অনেক টেকনোলজি দরকার পড়ে। এই টেকনোলজির আইপি এবং পেটেন্ট কিন্তু জেন টেকনোলজির কাছে আছে। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, তারা কিন্তু প্রত্যেকেই এই জেন টেকনোলজির কাউন্টার ড্রোন টেকনোলজি সার্ভিস নিয়ে থাকে। তাই আগামী দিনে কিন্তু এই জেন টেকনোলজির অনেক বেশি গ্রো করতে পারে। বন্ধুরা, আদার্স কিছু প্রাইভেট সেক্টরের উল্লেখযোগ্য কোম্পানি হচ্ছে ডেটা প্যাটার্ন। এরা কিন্তু কমিউনিকেশন সার্ভিস প্রোভাইড করে এবং এরা মেইনলি ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য র্যাডার সিস্টেম বা কমিউনিকেশন ডিভাইস, এদের অ্যান্সিলারি সার্ভিসেসগুলি এরা প্রোভাইড করে থাকে। এই ডেটা প্যাটার্নের কাছেও কিন্তু অনেক বেশি অর্ডার আছে, এরাও ফিউচারে কিন্তু অনেক বেশি গ্রো করতে পারে।
এই ডেটা প্যাটার্নের মতোই অ্যাপোলো মাইক্রোসিস্টেমও কিন্তু একটি সিমিলার সেক্টরে কাজ করে। এছাড়া আছে পারাস ডিফেন্স, এরাও কিন্তু বেল এবং ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য অনেক প্রোডাক্ট ডেভেলপ করে থাকে। বন্ধুরা, আরো কিছু উল্লেখযোগ্য কোম্পানি আজাদ ইঞ্জিনিয়ারিং বা ইউনিমেক, এরা কিন্তু এরোস্পেস এই সেক্টরে বিভিন্ন রকমের প্রোডাক্ট ডেভেলপ করে এবং এদের প্রোডাক্টগুলি কিন্তু প্রিসিশন ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেক বেশি কাজে লাগে। এদের ডেভেলপ করা প্রোডাক্টগুলি ফরেনে এক্সপোর্ট করে থাকে। আজকের ভিডিও থেকে আমরা দেখলাম যে ইন্ডিয়ান ডিফেন্স সেক্টর একটি ইনফ্লেকশন পয়েন্টে আছে, যেই ইনফ্লেকশন পয়েন্টটি কিন্তু 2020 সালে স্টার্ট হয়েছিল, যা কিন্তু আগামী দশকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ারলি অনেক বেশি গ্রো করবে। তাই ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরের কিছু ভালো স্টক আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেই স্টকগুলি যখন অনেক বেশি কারেক্ট করে যায় বা আন্ডার ভ্যালু হয়ে যায়, তখনই আমাদের সেই স্টকগুলিতে এন্ট্রি নিতে হবে। আর আমার ধারণা আগামী দিনে ইন্ডিয়ান ডিফেন্স সেক্টর অনেক বেশি গ্রো করবে এবং ইন্ডিয়ান রিটেল ইনভেস্টরদের জন্য হিউজ ওয়েলথ অপরচুনিটি ওয়েট করে আছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করি। আশা করি আমার ভিডিও থেকে আপনারা কিছু জানতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।